সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মেয়েরা, গত ক্লাসে আমরা সন্ধিবিচ্ছেদ পড়েছিলাম এবং বাগধারা পড়েছি। তো সন্ধিবিচ্ছেদের তোমাদের 25-26 পৃষ্ঠায় যে ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো ছিল সেগুলো পড়ার কথা ছিল। এরপর কিছু বাগধারা দিয়েছিলাম 89 পৃষ্ঠায়, শিখেছ? মেয়েরা, আমাদের সপ্তম শ্রেণীর বই বাংলা ব্যাকরণ ও নির্মিতি, আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বেলা 11টায় সপ্তম শ্রেণীর সবাইকে জুম ক্লাসে জানাই সুস্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ অংশ, পাঠ শিরোনাম বাগধারা, অধ্যায় 10, পর্ব 2। গত ক্লাসে আমরা বাগধারার একটি ক্লাস নিয়েছি, সেটি ছিল পর্ব 1, আজকে হচ্ছে পর্ব 2। গত ক্লাসে তোমাদের সন্ধিবিচ্ছেদ করতে দিয়েছিলাম 10টি। দুঃখিত, 10টি না, 15টি সন্ধিবিচ্ছেদ করতে দিয়েছিলাম। অনেকেই 15তে 15 পেয়েছো, আবার কেউ কেউ হচ্ছে 10 বা 11 পেয়েছো। আজকে আমি বাগধারা পড়াবো। তো গত ক্লাসে যে বাগধারাগুলো দিয়েছিলাম আশা করছি শিখেছো। তো মেয়েরা, তোমরা খাতা এবং কলম নিয়ে সবাই প্রস্তুত থাকো। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: বাগধারার পরিচয় জানতে পারবে, বাগধারার সংজ্ঞা বলতে পারবে, বাগধারার প্রয়োজনীয়তা জানতে পারবে, বাগধারা প্রয়োগে সচেতন ও আগ্রহী হবে। মেয়েরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাগধারা। তোমরা দেখো, এখানে আমি 5টি বাগধারা তুলে ধরেছি, যে নিচের বাগধারাগুলো অর্থসহ বাক্যে প্রয়োগ করো। অর্থাৎ খাতায় আজকে তারিখ দিয়ে এই বাগধারাগুলো তুলবে এবং অর্থ লিখে বাক্যে প্রয়োগ করবে। এক নং হচ্ছে অর্ধচন্দ্র, 2 ইঁদুর কপালে, 3 হচ্ছে এলাহি কাণ্ড, 4 কলুর বলদ, 5 হচ্ছে ক্ষয়ের খা। তো মেয়েরা, তোমরা এই 5টি বাগধারা তুলে নাও এবং অর্থ লিখবে, বাক্যে প্রয়োগ করবে। অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা। অর্ধচন্দ্র অর্থ হচ্ছে গলা ধাক্কা। হ্যাঁ মেয়েরা, মিলিয়ে নাও তোমরা। বাক্য হচ্ছে: বেয়াদব ছেলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও। বেয়াদব ছেলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও। এরপর হচ্ছে 2 নং ইঁদুর কপালে, অর্থ হচ্ছে
মন্দ ভাগ্য। ইঁদুর কপালে অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। ফরহাদ ইঁদুর কপালে, তাই তো টাকশালের চাকরিটা হয়েও হলো না। এলাহি কাণ্ড অর্থ হচ্ছে বিরাট ব্যাপার। 3 নম্বরে রয়েছে এলাহি কাণ্ড, এর অর্থ হচ্ছে বিরাট ব্যাপার। পুতুলের বিয়েতে এত বড় আয়োজন, এ দেখছি এলাহি কাণ্ড। বাক্যটি হচ্ছে পুতুলের বিয়েতে এত বড় আয়োজন, এ দেখছি এলাহি কাণ্ড। 4 নম্বরটি হচ্ছে কলুর বলদ। আর কলুর বলদ অর্থ হচ্ছে একটানা খাটুনি। কলুর বলদের মতো সংসারের পিছে সারা জীবন খাটলাম, কিন্তু লাভের লাভ কিছুই পেলাম না। 5 নম্বর হচ্ছে ক্ষয়ের খা। ক্ষয়ের খা অর্থ হচ্ছে চাটুকার। ক্ষয়ের খা অর্থ হচ্ছে চাটুকার। বাক্য হচ্ছে তুমি তো বড় সাহেবের ক্ষয়ের খা, তোমার পদোন্নতি তো হবেই। তো মেয়েরা তোমরা মিলিয়ে নাও 5টি বাগধারা। এরপর রয়েছে বাগধারা কাকে বলে। তো মেয়েরা আমরা গত ক্লাসে বাগধারা পড়েছিলাম এবং বাগধারা কি বা কাকে বলে, বাগধারার প্রয়োজনীয়তা কি সে সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। আজকে আবার এই বিষয়গুলো পুনরালোচনা করছি তোমাদের জানার সুবিধার জন্য। এরপর আমরা আবার বাগধারা শুরু করব। প্রথমে রয়েছে বাগধারা মূলত বিশিষ্ট অর্থবোধক এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ। বাগধারা শব্দের অর্থ বিশেষ ঢং বা রীতি। বাগধারা অর্থ হচ্ছে বিশেষ ঢং বা রীতি। এরপর রয়েছে মেয়েরা তোমাদের পাঠ্য বইয়ের 88 পৃষ্ঠায় আসো। আমরা গত ক্লাসে ওই বাগধারার আলোচনাগুলো পড়েছিলাম। তোমরা দেখো এখানে বাগধারা সম্পর্কে কি লেখা আছে। বাগধারা সম্পর্কে লেখা আছে বাগধারা মূলত বিশিষ্ট অর্থবোধক এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ। বাগধারা শব্দের অর্থ কথা বলার বিশেষ ঢং বা রীতি। বাগধারার সাহায্যে বিশেষ ধরনের অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ গঠিত হয়। বাগধারা ইংরেজি ইডিয়ম শব্দের সমার্থক। পৃথিবীর প্রায় সব ভাষাতেই বিশিষ্টার্থবোধক শব্দ বা শব্দগুচ্ছের সাক্ষাৎ পাওয়া যায়। বাংলাতেও অজস্র বাগধারা আছে। বাংলা ভাষার অনেক শব্দই তাদের নিজস্ব অর্থ ছাড়াও বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়। এ ধরনের অর্থ অধিকাংশ ক্ষেত্রেই ইঙ্গিতবহ ও সূক্ষ্ম তাৎপর্যমণ্ডিত। যেমন অর্ধচন্দ্র বলতে অর্ধেক চাঁদ না বুঝিয়ে গলাধাক্কা বোঝায়। অনুরূপভাবে তাসের ঘর বলতে তাস দ্বারা নির্মিত ঘর না বুঝিয়ে ক্ষণস্থায়ী কোনো কিছুকে বোঝায়। আর এটাকেই বলা হচ্ছে যে আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছকে বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলা হয়। অর্থাৎ আমাদের ভাষার একটি অর্থ থাকে এবং সেই অর্থকে ছাড়িয়ে যখন বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখনই হচ্ছে তাকে বাগধারা বলে। বাগধারা ভাষা ব্যবহারের দীর্ঘ অভিজ্ঞতা থেকে উৎসারিত। এর নেপথ্যে ব্যক্তিক ও সামাজিক নানা ঘটনা বা প্রসঙ্গ যুক্ত হয়ে থাকে। বাগধারা ভাষার একটি গৌরবময় ঐতিহ্য। যে জাতির ভাষা যত প্রাচীন সে জাতির ভাষায় বাগধারার ব্যবহার তত বেশি। বাংলা ভাষার হাজার বছরের ঐতিহ্য রয়েছে, তাই বাঙালির মননগত অভিব্যক্তি প্রকাশের জন্য
অজস্র বাগধারা সৃষ্টি হয়েছে। মেয়েরা, এরপর তোমাদের পাঠ্য বইয়ের 89 পৃষ্ঠায় দেখো, এখানে বাগধারার প্রয়োজনীয়তা উল্লেখ করা আছে। বাগধারা ভাষার সৌন্দর্য সৃষ্টির সহায়ক, অর্থের স্পষ্টতা, ভাবের ব্যঞ্জনা, অর্থের আকর্ষণ সৃষ্টিতে বাগধারার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। বাগধারার যথাযথ প্রয়োগ ভাষা সুললিত, সুষমমণ্ডিত ও প্রাণবন্ত হয়ে ওঠে। বাগধারার প্রয়োজনীয়তা, তোমরা পাঠ্য বইয়ের বাগধারার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছুটা জেনেছ। বাগধারার আরও প্রয়োজনীয়তা রয়েছে যে মনের ভাব সংক্ষিপ্তভাবে অথচ অর্থমণ্ডিত রূপে প্রকাশের জন্য বাগধারার বিকল্প নেই। অর্থাৎ মনের ভাবকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা, সেই সঙ্গে অর্থমণ্ডিত রূপে প্রকাশ করার জন্য বাগধারার বিকল্প নেই। বাগধারার যথাযথ প্রয়োগে বাক্য সার্থকতা লাভ করে এবং বাক্যেরও শ্রীবৃদ্ধি ঘটে। এরপর রয়েছে অর্থে স্পষ্টতা এনে বক্তব্যকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে বাগধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাগধারা ভাষার অলঙ্কার হিসেবে কাজ করে মাধুর্য বৃদ্ধিতে সহায়তা করে। মেয়েরা, আমরা বাগধারায় চলে এসেছি। তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের 90 পৃষ্ঠায় তোমরা চলে আসো। দেখো এখানে বাগধারাগুলো কি রয়েছে। প্রথমেই রয়েছে টনক নড়া, অর্থ হচ্ছে চৈতন্য উদয় হওয়া। বাক্যটি হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা খারাপ হওয়ায় তার টনক নড়ল। ঠোঁট কাটা, অর্থ হচ্ছে স্পষ্টভাষী। আফাজ মিয়ার মুখে কিছুই আটকায় না, ঠোঁট কাটা যাকে বলে। ডুমুরের ফুল, অদৃশ্য বস্তু। চাকরি পেয়ে ডুমুরের ফুল হয়ে উঠলে যে দেখাই পাওয়া যায় না। ঢাকের কাঠি, ঢাকের কাঠি অর্থ হচ্ছে মোসাহেব, তুমি বড় সাহেবের ঢাকের কাঠি, তিনি যা বলেন তুমি তাই বলো। তীর্থের কাক, অর্থ হচ্ছে সাগ্রহে প্রতীক্ষাকারী। আর বাক্যটি হচ্ছে প্রবাসী ছেলের বাড়ি ফেরার প্রতীক্ষায় বাবা মা তীর্থের কাকের মতো বসে আছেন। থ বনে যাওয়া, স্তম্ভিত হওয়া। তার কাণ্ড দেখে আমি থ বনে গেলাম। দহরম মহরম, অর্থ হচ্ছে ঘনিষ্ঠতা। ম্যানেজারের সঙ্গে আজমল সাহেবের খুব দহরম মহরম। দহরম মহরম অর্থ হচ্ছে, মেয়েরা তোমরা আবার দেখো, ঘনিষ্ঠতা, অর্থাৎ ম্যানেজারের সঙ্গে আজমল সাহেবের খুব দহরম মহরম। দুধের মাছি, অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। বাক্যটি হচ্ছে টাকা থাকলে দুধের মাছির অভাব হয় না। ধামা ধরা, অর্থ চাটুকারিতা। মেয়েরা, আমি আবার বলছি, ধামাধরা অর্থ হচ্ছে চাটুকারিতা। সমাজে ধামাধরা লোকের অভাব নেই। 9-6 অর্থ অপচয়। জাবেদ জমি বিক্রির টাকাগুলো 9-6 করে ফেলল। পুকুর চুরি, পুকুর চুরি অর্থ হচ্ছে বড় রকমের চুরি। অসাধু কর্মচারীরা পুকুর চুরি করে ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে। অসাধু কর্মচারীরা পুকুর চুরি করে ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে। বকধার্মিক অর্থ হচ্ছে অথবা বিড়াল তপস্বী, অর্থ হচ্ছে ভণ্ড সাধু। মুখে তাদের নীতিবাক্য আওড়ালেও লোকটা আসলে বকধার্মিক বা বিড়াল তপস্বী।
বাক্যটি হচ্ছে, মেয়েরা তোমরা আবার লক্ষ্য করো, বকধার্মিক অথবা বিড়াল তপস্বী যে কোনো একটি বললেই হবে। এর অর্থ হচ্ছে ভণ্ড সাধু মুখে নীতি কথা আওড়ালেও লোকটা আসলে বকধার্মিক অথবা বিড়াল তপস্বী। এরপর হচ্ছে ভরাডুবি। বাগধারাটির অর্থ হচ্ছে সর্বনাশ, দোকানে আগুন লেগে ফজলু মিয়ার ভরাডুবি হয়েছে। ভিজে বিড়াল অর্থ কপরচারী, সে একজন ভিজে বিড়াল, তাকে চেনা সহজ নয়। যক্ষের ধন অর্থ হচ্ছে কৃপণের বাড়ি। যক্ষের ধন অর্থ হচ্ছে কৃপণের কড়ি, যক্ষের ধনের মতো সে তার টাকা কড়ি আগলে আছে, কাউকে 2 পয়সার সাহায্যও করে না। এরপর দেখো মেয়েরা, আমাদের পরবর্তী বাগধারাটি হচ্ছে রাঘব বোয়াল। এর অর্থ হচ্ছে সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। কি বলেছি? রাঘব বোয়াল অর্থ হচ্ছে সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। উচ্চ পদে নিয়োজিত ব্যক্তিরা যদি রাঘব বোয়াল হয় তবে দেশের উন্নতি হবে কেমন করে? অর্থাৎ মেয়েরা তোমরা বাক্যটি লক্ষ্য করো, বাক্যটি হচ্ছে কি, উচ্চ পদে নিয়োজিত ব্যক্তিরা যদি রাঘব বোয়াল হয় তবে দেশের উন্নতি হবে কেমন করে। এবং তোমরা একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবে যে এই বাগধারার বেলায় অর্থ লিখতে হবে এবং বাগধারাটি দিয়েই বাক্য তৈরি করতে হবে, অর্থাৎ অর্থ দিয়ে বাক্য তৈরি করা যাবে না। এরপরেরটি হচ্ছে আমাদের লেফাফা দুরস্ত। বাইরের ঠাট বজায় রেখে চলেন তিনি। কি বলা হয়েছে? লেফাফা দুরস্ত অর্থ হচ্ছে বাইরের ঠাট বজায় রেখে চলেন তিনি। আলম মিয়া এমন লেফাফা দুরস্ত যে বাইরে থেকে দারিদ্র বোঝা যায় না। শখের করাত অর্থ হচ্ছে উভয় সংকট, অর্থাৎ দুদিকে বিপদে পড়া যেটাকে বোঝায়। শখের করাত। সত্য বললে বাবা বিপদে পড়েন আর মিথ্যে বললে মা বিপদে পড়েন। আমি পড়েছি শখের করাতে। এরপর রয়েছে শাপে বর। শাপে বর অর্থ হচ্ছে অনিষ্টে ইষ্ট লাভ, অর্থাৎ অনিষ্টে ইষ্ট লাভ। এর বাক্যটি হচ্ছে বড় সাহেব হারুনকে শাস্তি না দিয়ে দিলেন প্রমোশন, একেই বলে শাপে বর। তো মেয়েরা দেখো, অনিষ্টে ইষ্ট লাভ অর্থাৎ মন্দ হওয়ার কথা ছিল কিন্তু ভালো হওয়া বোঝাচ্ছে। যেমন বাক্যটি পড়ে আমরা বুঝতে পারলাম যে বড় সাহেব হারুনকে শাস্তি দেওয়ার কথা ছিল কিন্তু শাস্তি না দিয়ে তার পরিবর্তে তার প্রমোশন হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে অনিষ্টে ইষ্ট লাভ, অর্থাৎ শাপে বর। হজ বড় ল এর অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। জিনিসপত্র ছড়িয়ে ঘরটাকে তো একেবারে হজ বড় ল করে রেখেছ। তাহলে মেয়েরা তোমরা বুঝতে পারলে যে দেখো এখানে হজ বড় ল অর্থ হচ্ছে বিশৃঙ্খলা এবং বাক্যটি হচ্ছে আমাদের জিনিসপত্র ছড়িয়ে ঘরটাকে তো একেবারে হজ বড় ল করে রেখেছ। আমাদের সর্বশেষ বাগধারাটি হচ্ছে হাতের পাঁচ, অর্থাৎ শেষ সম্বল। হাতের পাঁচ এ কটি টাকা দিয়ে আমাকে বাকি কটা দিন চলতে হবে। মেয়েরা আমি আবার বলছি, আমাদের শেষ বাগধারাটি হচ্ছে হাতের পাঁচ, অর্থ হচ্ছে শেষ সম্বল এবং বাক্যটি হচ্ছে হাতের পাঁচ এ কোটি টাকা দিয়েই আমাকে বাকি কটা দিন চলতে হবে। তো মেয়েরা তোমরা পাঠ্য বই থেকেই সুন্দর করে এই বাগধারাগুলো শিখবে।
তোমাদের জন্য বাড়ির কাজ, বাগধারাগুলো অর্থসহ বাক্যে প্রয়োগ করো। টনক নড়া থেকে হাতের পাঁচ পর্যন্ত, অর্থাৎ আজকে আমরা যে বাগধারাগুলো পড়লাম সেগুলোই তোমাদের বাড়ির কাজ। তোমরা আজকে তারিখ দিয়ে বাংলা দ্বিতীয় পত্রের খাতায় বাগধারাগুলো তুলতে পারো, অথবা না তুললেও চলবে। তোমরা বইয়ের সাহায্যেই সুন্দর করে এই বাগধারাগুলো শিখে ফেলবে। আজকে যেমন বাগধারা শিখেছো আমি লিখতে দিয়েছি, ঠিক একইভাবে বাগধারাগুলো শিখবে এবং সবাই নিয়মিত ক্লাসগুলো অনুসরণ করবে, নির্দিষ্ট সময়ে বাড়ির কাজ করবে। তো সবাই ভালো থেকো। পরবর্তী জুম ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাইকে ধন্যবাদ।